কংগ্রাচুলেশন দেবাঞ্জনা হেমব্রম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স জেনপাস ইউজিতে 97 র্যাঙ্ক, 97 র্যাঙ্ক। মানে ভাবা যায় না, যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, এই র্যাঙ্কটা 100-র মধ্যে পাওয়ার জন্য তাদের কাছে স্বপ্ন, বা তাদের কাছে এটা একটা মানে স্বপ্নের থেকেও বেশি কিছু যদি বলা যায়। সেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে জেনপাস ইউজিতে 97 র্যাঙ্ক করলি, এবং শুধু র্যাঙ্ক করলি না, করে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে পড়ার সুযোগ পেয়ে গেলি। পশ্চিমবঙ্গের মধ্যে একটি ইউনিভার্সিটি, সেখানে তুই সুযোগ পেলি, এবং সুযোগ পেলি পড়ার, এবং পড়ার সঙ্গে সঙ্গে যেটা তুই পেলি সেটা হচ্ছে সরকারি চাকরি পাওয়ার একদম 100% গ্যারেন্টি। তুই একটু আগে অফ দ্য ক্যামেরা আমাকে বলছিলি যে আমার ফার্স্ট ব্যাচ যারা আমার আগের ব্যাচ তারা অলরেডি অফার লেটার পাচ্ছে, তার মানে তুইও পাচ্ছিস, এটা তো মানে শিওর। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তুই মানে আমাকে গর্বিত করেছিস, তোর বাবা মাকে গর্বিত করেছিস। জয়দেব স্যার ক্লাসে 4 মাস পড়েছিস, 4 মাস পড়ে আজকে তুই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এর মতন একটি কঠিন পরীক্ষায় জেনপাস ইউজিতে 97 র্যাঙ্ক। তোর কিরকম ফিলিংস, মানে তুই কি কি তোর তোর প্রতিক্রিয়া কি? ফিলিংস মানে কি বলবো, দারুণ, মানে যেটা বলে বোঝাতে পারবো না, খুবই ভালো। মানে এটার পর তোর মনে হচ্ছে না ইউ বিকাম আ স্টার? তোর নিজেকে স্টার মনে হচ্ছে না যে আই এম নাও বিকাম আ স্টার? আমার ভাবতে পারি যে 97 র্যাঙ্ক হবে। তো এই তো 97 র্যাঙ্ক হওয়ার পেছনে জয়দেব স্যার ক্লাসেসের ভূমিকা কতটুকু? মানে ভূমিকা বলতে গেলে পুরোটাই, কারণ এখানকার মানে কোয়েশ্চেন প্রচুর কমন পেয়েছি, ডিভিশন করে, মক টেস্ট থেকে, পড়ার সাইডে বোঝানো থেকে সবকিছুই প্রায় কমন কোয়েশ্চেন ছিল, ওই জন্যই সাফল্যটা পেয়েছি, না হলে তাছাড়া সম্ভব হতো না। মানে তুই ফিজিক্সে কোশ্চেন কমন পেয়েছিস, কেমিস্ট্রিতে কমন পেয়েছিস, বায়োলজিতে কমন পেয়েছিস, ইংলিশ লজিক্যাল রিজনিং এও কমন পেয়েছিস। মানে জয়দেব স্যার ক্লাসে 4 মাস পড়েছিস, কিন্তু এখান থেকে যে পরিমাণ কোশ্চেন তুই কমন পেয়েছিস, প্রশ্ন কমন পাওয়ার জন্যই তুই আজকে এই সফলতাটা পেয়েছিস বলে বিশ্বাস করিস। 97 র্যাঙ্ক। তাহলে জয়দেব স্যার ক্লাসেসকে তুই 10-এ কত দিবি? 10-এ 10ই দিবি। আর জয়দেব স্যার ক্লাসেসে তোর বেস্ট কি কি লেগেছে? তুই যখন এলি, তুই তো তারকেশ্বর থেকে আসতিস, তারকেশ্বর থেকে তুই একটু আগে আমাকে বলছিলি যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, এখানে 10টায় পৌঁছতাম কালীঘাটে। তারকেশ্বর টু কালীঘাট 4-5 ঘন্টা ডেলি জার্নি করেছিস, 4-5 ঘন্টা। সকাল 6টায় ঘুম থেকে উঠেছিস, 7টার সময় বেরিয়েছিস, এখানে 10টায় পৌঁছেছিস, ক্লাস করেছিস 5টা পর্যন্ত, আবার বাড়ি গেছিস রাত্রে 8টা 8:30। তো তারপরে পড়াশোনা করেছিস কি করে, পুরো ব্যাপারটাকে ম্যানেজ করেছিস কি করে, পুরো ব্যাপারটাকে সাজিয়েছিস এই এত বড় সাফল্যের জন্য? কারণ তোকেও তো পড়তে হয়েছে যথেষ্ট। এখান থেকে গিয়ে সেরকম টায়ার্ড হয়ে যেতাম, অতটা ভালো লাগতো না, মানে একটু রেস্ট নিয়ে মানে যেটুকু পড়তে পারতাম ওইটুকুই হয়ে যেত। তারপরে এবার যেদিন এখানে সকাল থেকে ক্লাস থাকতো না, সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ওই 8টার দিকে পড়তে বসতাম, খুব জোর 10টা পর্যন্ত পড়তাম, তারপরে একটু রেস্ট নিয়ে আবার একটু পড়তাম, মানে যখন ইচ্ছা করতো সেরকম পড়তাম, মানে কোনো টাইম ছিল না আমার, সত্যি কথা বলতে কোনো টাইমে। সত্যি কথা বলতে যেরকম সফলতার পর সকালবেলা 8 ঘন্টা 10 ঘন্টা পড়েছি, এরকম পড়েছি, অত পড়ারই দরকার নেই। কোশ্চেন যদি কমনই আসে, প্রশ্ন যদি কমন আসে, অত পড়বো কেন? হ্যাঁ, ওই 8 ঘন্টা পড়েছি 10 ঘন্টা পড়েছি, পড়ে একটা বিরাট একটা নিজের ইমেজ বাড়িয়ে দেওয়া যে আমি বিশাল পড়াশোনা করেছি তাই পেয়েছি, দরকার নেই। ইনস্টিটিউটে পড়েছি, প্রশ্ন কমন পেয়েছি, অল্প পড়েও আমি র্যাঙ্ক করতে পেরে গেছি, এটাই হচ্ছে বাস্তব কথা। তা এবার ঘটনাটা হচ্ছে তুই তারকেশ্বর থেকে কলকাতা কালীঘাট, এর মাঝখানে অনেক ব্যাঙের ছাতার মতন ইনস্টিটিউট ছিল, অনেক গজিওটা ইনস্টিটিউট, সবকিছু ছিল, সব ফেলে যেই দূর দেশ থেকে তারকেশ্বর থেকে জয়দেব স্যার ক্লাসেসকে কেন বেছে নিলি? প্রথম তো জানতাম না যে জয়দেব স্যার ক্লাসেস কি, ইন্টারনেট ঘেটে ঘেটে, ওয়েবসাইট ঘেটে ঘেটে তখন এলো জয়দেব স্যার ক্লাসেস, তারপরে রিভিউ দেখে, মানে তারপরে এখান থেকে এত স্টুডেন্ট সাফল্য পেয়েছে এবং গভর্নমেন্টে পেয়েছে, এই জন্য আরো ভর্তি হওয়া। তারপরে আস্তে আস্তে কন্ট্যাক্ট করে অফিসে এসে। যে আশা নিয়ে তারকেশ্বর থেকে কালীঘাটে এলি, সেই আশাটা পূর্ণ হলো? হ্যাঁ। মানে তুই যে আশা নিয়ে এসেছিলি, আসার আগে তো অনেক দুবিধা ছিল, মনে সন্দেহ ছিল, যাবো কি না যাবো, জয়দেব স্যার ক্লাসেস কেমন হবে কি হবে,
তো এসে তুই জয়দেব স্যার ক্লাসে কি কি পেলি, কি দেখলি, কি এই 4 মাস ক্লাস করে তুই 97 র্যাঙ্ক করলি, তো এই 4 মাসে কি জাদু হলো, কিভাবে তোকে পড়ানো হলো যে তুই 97 র্যাঙ্ক করলি? এবং তোর কি আসার আগে একটা তো মনে ভয় ছিল কি হবে না হবে বাবা জয়দেব স্যার ক্লাসে গিয়ে, তো এসে তারপরে তোর কি অভিজ্ঞতা? তারপরে হচ্ছে স্যার ম্যামদের পড়াশোনা, মানে বোঝানোর ধরন, আমাদের বোঝানোর ধরন যেগুলো বুঝতে পারতাম না, অঙ্ক বলুন বুঝতে পারতাম না, স্যার দেখিয়ে দিত, কাছে এসে বুঝিয়ে দিত। এই জন্য মানে যেগুলো বুঝতে পারতাম না সেগুলো আরো ভালো করে বুঝিয়ে দিত। তারপরে অফলাইনে বলো, অফলাইনেও সে বুঝিয়ে দিত ভালোভাবে। আমি তো বেশি অনলাইনেও ক্লাস করিনি, অফলাইনেও ক্লাস করিনি, মানে বেশি অফলাইনে করতাম। মানে বোঝাতো খুব ভালোভাবে। আর তোদের যে ক্লাসের বাইরে বার করে দিতাম, কান ধরে দাঁড় করাতাম, ওটা তো আছেই। ওটা কি? ওটা ছাড়া তো হতো না পড়াশোনা। ওটা ছাড়া পড়াশোনা হতো না, মানে কান ধরে দাঁড় করিয়েছি, বাইরে বার করে দিয়েছি, যে শাসনটা করেছি, যে শাস্তিটা দিয়েছি, সেটা কি আলটিমেটলি তোদের লাভ হয়েছে না লোকসান হয়েছে? লাভ হয়েছে। মানে ওটা যদি না হতো আজকে 97 র্যাঙ্ক হতো? ওই শাসনটা না করলে 97 র্যাঙ্কটা কি পেতিস বিশ্বাস করিস? ওই শাসনটা ছিল, কান ধরে দাঁড় করানো, ক্লাসের বাইরে বার করা, নীল ডাউন করা, পড়া ধরার যে চাপটা ছিল, ওটা না করলে 97 র্যাঙ্ক হতো না। তার মানে ওই শাসন, প্রতি সপ্তাহে মক টেস্ট, ওই শাসন করাটা তাহলে প্রয়োজন ছিল, এবং ওই শাসনটা করে কোনো ভুল করিনি। তখন তো আমাকে দৈত্য দানব মনে হয়েছিল যে স্যার একদম মানে ভিলেন, কিন্তু আজকে কি মনে হচ্ছে যে স্যার ওই শাসনটা করেছিল বলে সাফল্যটা পেয়েছিলাম। ক্লাসে কিভাবে পড়ানো হতো? ডিটেলসে পড়ানো হতো, ধরে ধরে পড়ানো হতো, যেগুলো বুঝতে পারতাম না ভালোভাবে বোঝানো হতো, বুঝতে না পারলে বারবার বোঝানো হতো, রিভিশন করানো হতো, মক টেস্ট নেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে মক টেস্ট দিয়েছিস। তাহলে এবারে আমাকে বল যে তুই স্টাডি মেটেরিয়াল থেকে কত শতাংশ কমন পেয়েছিস? 50, 60, 70, 80, 90 কত শতাংশ কমন পেয়েছিস? 75% কমন ছিল। 75% কমন পেয়েছিস স্টাডি মেটেরিয়াল থেকে, আর বাকিটা কমন পেয়েছিস মক টেস্ট গুলো থেকে। তাহলে মক টেস্ট থেকে কমন পেয়েছিস 30% এর মতন, আর 70% এর মতন কমন পেয়েছিস স্টাডি মেটেরিয়াল থেকে। মানে আমাদের ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়ালটা পড়লে আর মক টেস্ট গুলো ঠিক করে দিলেই তোর মতন র্যাঙ্ক বাকি মেয়েরাও আগামী দিনে করতে পারবে নিজেরা যদি পড়ে। তাহলে 97 র্যাঙ্ক বা 100-র মধ্যে র্যাঙ্ক বা 500-র মধ্যে র্যাঙ্ক তো পাবেই। মানে যদি নিজেরা পড়ে তাহলে 97 র্যাঙ্ক না হোক, 100 র্যাঙ্ক না হোক, 500-র মধ্যে তো র্যাঙ্ক পাবেই। মানে স্টাডি মেটেরিয়াল থেকে কমন পাওয়া যায়। মন থেকে বলছিস তো? মন থেকে তো, যে কোশ্চেন কমন পেয়েছিস তো, এবং তোর মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল মিলিয়ে পড়লেই এনাফ, আর কিছু বেশি পড়ার দরকার নেই তো, এইটুকু পড়লেই যথেষ্ট। আর জয়দেব স্যার ক্লাসে পড়া বুঝতে না পারলে জয়দেব স্যার ক্লাসে পড়াকে বারবার বুঝিয়েছে, রিভিশন করিয়েছে, ধরে ধরে ক্লাস করিয়েছে, মেটেরিয়াল যেটা দিয়েছে সেটা এক্সট্রা ক্লাস হয়েছে, মেটেরিয়াল যেটা দিয়েছে সেটা সাফিসিয়েন্ট দিয়েছিল, অনেক দিয়েছিল তো, মানে সন্তুষ্ট তো? তা তোর জয়দেব স্যার ক্লাসের ওভারভিউ 4 মাসের এক্সপেরিয়েন্সটা আগামী দিনে স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য কিভাবে তুই প্রতিক্রিয়া জানাবি, যে কেন আগামী দিনে স্টুডেন্ট যদি জয়দেব স্যার ক্লাসে ভর্তি হয়, এত ব্যাঙের ছাতার মতন ইনস্টিটিউট থাকতেও কি কোয়ালিটি আমরা দিই, কি কোয়ান্টিটি আমরা দিই, কি প্রোভাইড করি, আমাদের গুডউইলটা কি, বা কেন জয়দেব স্যার ক্লাসেস আজকে তোকে এত বড় সাফল্য দিতে পারলো, এবং যারা আগামী দিনে আসবে তারা কি জন্য, কি কি কারণগুলোর জন্য আসবে, যদি তুই একটু নিজের মতন করে বলিস। এখানে এলে ওরা ভালোভাবে, ওরা যদি চায়, যদি গভর্নমেন্টের সাফল্য পেতে চায় কিংবা গভর্নমেন্টে চান্স পেতে চায়, এখান থেকে যদি ভালোভাবে পড়াশোনা করে কিংবা এখানকার স্টাডি মেটেরিয়াল গুলো নেয়, যদি ক্লাস করে ভালোভাবে, নিজেদের ইচ্ছা থাকলে সবকিছু পারবে। ওরা যদি নিজে থেকে পড়তে চায়, নিজে থেকে পড়তে চাইলে। আর যদি জয়দেব স্যার ক্লাসের কোয়ালিটি সম্পর্কে কি বলবি? টিচারের কোয়ালিটি, স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি, ক্লাস কোয়ালিটি। টিচার তো আছেই, মানে সবার ব্যবহারও যেমন ভালো, আর কিছু বুঝতে না পারলে তারা বারবার বুঝিয়ে দেবে। আবার তুমি যদি বুঝতে না পারো তাকে স্যারকে বলবে, স্যার তবুও বুঝিয়ে দেবে। এবার এক্সট্রা ক্লাস নেবে, যদি কোনো ক্লাস যদি গ্যাপ থাকে সেটা নিয়ে যদি তুমি স্যারকে বলো তাহলে স্যার আরো এক্সট্রা ক্লাস দেবে। ফিজিক্সের অঙ্ক যেটা তুই বলছিলি, অঙ্ক, সেই অঙ্কটা তো খুব গড়বড়ে জিনিস ছিল। ফিজিক্সের অঙ্ক আমি খুব চাপ দিতাম, ফিজিক্সের অঙ্ক এত গাদা গাদা তোদের দিয়েছিলাম গ্রুপে। তো ঘটনাটা হচ্ছে যে তোদের গ্রুপে যে এত গাদা গাদা ফিজিক্সের অঙ্ক দেওয়া হয়েছিল, সেই অঙ্কগুলো হেল্প করেছে তো, এবং সেই অঙ্কগুলোকে সলভ করিয়ে দেওয়া হয়েছে তো ক্লাসে। যে ফিজিক্সের এত অঙ্ক, কিন্তু সেটা তোদের ক্লাসে বুঝিয়ে করিয়ে অঙ্কটাও দেখানো হয়েছে তো। কারণ ফিজিক্সে স্কোর না করতে পারলে কোনো মতেই জেনপাস ইউজিতে র্যাঙ্ক 100-র মধ্যে বা 500-র মধ্যে আসবে না। তাহলে ফিজিক্সের র্যাঙ্ক
র্যাঙ্ক করার জন্য যে অঙ্কটা দরকার সেই অঙ্কটা যে তোদের করানো হয়েছে, ডিটেলে করানো হয়েছে, হ্যাঁ স্পেসিফিক্যালি বুঝিয়ে 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 করানো বুঝিয়ে করানো হয়েছে এবং দীর্ঘ সময় ধরে করানো হয়েছে। কেমিস্ট্রিরও কিছু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ করানো হয়েছে, বায়োলজির সাফিসিয়েন্ট নোটস এবং তার সঙ্গে প্রচুর এমসিকিউ সলভ করানো হয়েছে। তাহলে ফিজিক্সের অঙ্কতে তোর কোনো ডিফিকাল্টি হয়েছিল, প্রবলেম না। হয়েছিল? ফিজিক্সের অঙ্কগুলোতে খটোমটো অঙ্ক তো 11-12 তো তোরা ফিজিক্সের অঙ্ক করে আসিস না এখানে। এখানে যখন আমরা নতুন করে ফিজিক্সের অঙ্কটা শুরু করলাম তখন তো অড লেগেছিল, তো সেটা কভার আপ হয়েছিল এখানে 4 মাসে কভার আপ হয়ে গেছিল। ফিজিক্সে কোনো প্রবলেম ছিল না, কেমিস্ট্রিতেও কোনো প্রবলেম হয়নি, বায়োলজি ঠিকঠাক ছিল। লজিক্যাল রিজনিং আর তোর ইংলিশ কিরকম ভাবে ক্লাস করানো হয়েছে? মানে প্রথম তো লজিক্যাল রিজনিংটা সত্যি কথা বলতে আমি বুঝতে পারতাম না, তারপরে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম তখন ওটাই বেশি ভালো লাগতো, লজিক্যাল রিজনিংটা। যেটা ভালো লাগতো না, বিষ লাগতো বা অচেনা ছিল, সেই সব থেকে প্রিয় হয়ে গেল। হ্যাঁ তাহলে লজিক্যাল রিজনিং এও কনফিডেন্স গ্রো করেছিস, শূন্য থেকে জিরো থেকে হিরো যাকে বলে, জিরো থেকে হিরো ট্রান্সফার্ড হয়েছে। ইংলিশ, হ্যাঁ ইংলিশ ধরে ধরে করানো হয়েছে, বোঝানো হয়েছে, প্র্যাকটিস করানো হয়েছে, প্রচুর পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে আমি যদি বলি 4টে কারণ জয়দেব স্যার ক্লাসেস এর বেস্ট হওয়ার, তোর মতে আজকে 97 100-র মধ্যে র্যাঙ্ক করে তোর ভাষায় সেই 4টে কারণ কি কি যেটা জয়দেব স্যার ক্লাসেস কে বেস্ট করে তুলেছে? মানে তোর আগেও এত সাফল্য, এত দেখে তুই এসেছিস যে এত স্টুডেন্ট সরকারি কলেজে র্যাঙ্ক করেছে এবং আজকে তুই নিজে করে বসে আছিস, আজকে তুই নিজে 97 র্যাঙ্ক করে বসে আছিস সরকারি কলেজ। তো সেই 4টে কারণ জয়দেব স্যার ক্লাসেস কে বেস্ট করে তুলেছে কি কি তোর ভাষায়? এখানকার স্যার ম্যামদের পড়াশোনার ধরন, তাছাড়া রয়েছে এই মক টেস্ট, তারপরে স্টাডি ম্যাটেরিয়াল, তারপরে স্যারের শাসনটা রয়েছে, তাছাড়া এক্সট্রা ক্লাস অনলাইন অফলাইন বোথ। মানে কোয়ালিটির দিক থেকে তোর মনে হচ্ছে, তুই এতদিন তো অনেক কিছু দেখেছিস, অনেক জায়গায় দেখেছিস, তো কোয়ালিটিতে আমরা কোথাও কম্প্রোমাইজ করেছি বলে মনে হচ্ছে? যে অল্প পড়িয়েছি, অল্প ক্লাস দিয়েছি, অল্প স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছি, এক্সট্রা ক্লাস দিয়েছি এবং বেশি বেশি পড়িয়েছি, বেশি বেশি দিয়েছি, মানে তোরা বলছিস এত কেন পড়বো? মানে এই 50টা কোশ্চেন করলেই তো ঠিক আছে, আমি বলছি না 500টা কোশ্চেন করতে হবে। হ্যাঁ, তো 5টা পাতা কেন পড়বি, 50 পাতা পড়। তো এই যে কোয়ালিটিতে কম্প্রোমাইজ হয়নি, কোথাও কস্ট কাটিং হয়নি যে দুটো ক্লাসকে ক্যান করে একটা ক্লাস করে দাও বা 10টা ক্লাসকে একটা ক্লাস করে দাও। ক্লাস বরং তোরা করতে করতে টায়ার্ড হয়ে গেছিস, আমরা ক্লাস বাড়িয়ে গেছি আর তোরা আস্তে আস্তে হাঁপিয়ে গেছিস। মানে কোথাও আমরা ক্ল্যাম্প করে দিইনি যে 10টা ক্লাসের জায়গায় দুটো ক্লাস করাও, 5টা ক্লাসের জায়গায় একটা ক্লাস করাও, 10টা মেটেরিয়ালের জায়গায় একটা মেটেরিয়াল দাও। ডিটেলসে যতগুলো সিলেবাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল তার কোনো চ্যাপ্টার আমরা বাদ দিয়েছিলাম? 4 মাসে কভার করেছি তো, প্রত্যেকটা চ্যাপ্টার কভার করেছি তো, মানে আমি রিভাইজও হয়েছে। এবং সবথেকে বড় কথা 11-12 এর যে কটা চ্যাপ্টার তোরা পড়ে এসেছিস, বাকি জায়গায় কি হয় যে 30টা চ্যাপ্টার 10টা পড়ালো বা 15টা পড়ালো বা 8টা পড়ালো বা 22টা পড়ালো, কিন্তু এখানে 11 এর যতগুলো চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং 12 এর যতগুলো চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কভার হয়েছিল না? কোনোটা আমরা কেটে দিয়েছিলাম, বাদ দিয়েছিলাম? ধরে ধরে পড়ানো হয়েছিল, ধরে ধরে পড়ানো হয়েছিল এবং সবকটা চ্যাপ্টার পড়ানো হয়েছিল, কোনো চ্যাপ্টার আমরা বাদ দিইনি। ডিটেলসে ক্লাস করিয়েছি এবং রিভিশন করিয়েছি। এবং জয়দেব স্যার ক্লাসেস এসে কখনো মনে হয়েছে যে জয়দেব স্যার ক্লাসেস ফাঁকি মারছে? না। কি মনে হয়েছিল যে আমরা ফাঁকি মারছি? কি মনে হতো? আমরা ফাঁকি মারছি, স্যার ইনস্টিটিউটে ফাঁকি মারার কোনো জায়গা ছিল না। তোরা ফাঁকি মারলে কি হতো, তার পরিণতি আমাদের ক্ষতি হতো, তোদের ক্ষতি হতো, কান ধরে দাঁড় করানো হতো, ক্লাসের বাইরে বার করানো হতো। তার মানে জয়দেব স্যার ক্লাসেস তোদের কোনোভাবে ঠকায়নি তো? না। আজকে তো আর বলার জায়গা নেই। 97 র্যাঙ্ক, বিএইচএ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, জেন পাস। আমি এই শব্দগুলো কথাগুলো এই জন্য বলছি, যারা আগামী দিনে আসবে তাদের তো অনেক ভয় লাগে যে কেন যাবো বাবা, কি হবে না হবে, আমার কেরিয়ারটা নিয়ে তো ছেলে খেলা হয়ে যাবে না? বাকি ইনস্টিটিউটে যেরকম ছেলে খেলা করে, হ্যাঁ 30টা চ্যাপ্টার 10টা পড়িয়ে ছেড়ে দাও, এই দুদিনে দুটো ক্লাস করিয়ে ছেড়ে দাও, হ্যাঁ এইটুকু করে ছেড়ে দাও, করে ছেড়ে দাও, দিয়ে 12টা বাজাবে যখন রেজাল্টটা বেরোবে তখন দেবে 10,000 20,000 25,000 এর র্যাঙ্ক। এবার তখন গিয়ে কেরিয়ারটা ডুবে যায়। আমরা গোড়া থেকে সেই ডিটেলিংটা, সেই বিস্তারিত ভাবে ডিটেলসে পড়িয়েছি, তার জন্যই আজকে তো 97 র্যাঙ্কটা এসেছে। 4 বার রিভিশন করিয়েছি, বারবার ধরে মক টেস্ট নিয়েছি, শাসনও করেছি, এক্সট্রা ক্লাসও নিয়েছি,
ডাউট ক্লিয়ারিং ক্লাসেসও হয়েছে, এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে তুই প্রশ্নটাও কমন পেয়েছিস। এতগুলোর পরেই কিন্তু 97 র্যাঙ্কটা এসছে। আজকে হয়তো ভাববে কি করে পেলো 97 র্যাঙ্ক, এতগুলো প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে তবেই সঠিকভাবে তোর 97, মানে তোর নির্বাচনটা ঠিক ছিল। জয়দেব স্যার ক্লাসেসকে বেছে নেওয়ার যে নির্বাচন, সিলেকশনটা ছিল, সেটা ঠিক ছিল, এবং সেটার কারণে সেই বিস্তৃত পরিশ্রমটা আমরা করেছি, প্রশ্নও কমন পেয়েছি, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটাও করেছি, এবং মানে কোনো চ্যাপ্টারকে আমরা বাদ দিইনি। মক টেস্ট গুলো কি লেভেলে হতো? হার্ড লেভেলে হতো না সহজ লেভেলে হতো? হার্ড লেভেলে হতো, খুব হার্ড লেভেলের হতো। পরীক্ষা দেওয়ার সময় কি হতো? মাথা গরম হতো, কেন এত কঠিন কঠিন কোশ্চেন করছে স্যার? বোর্ডে বাইরে নাম লেখা হতো, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হচ্ছে, কে নম্বর কম পাচ্ছে, গার্জেনকে জানানো হবে, এটা ভয় লাগতো। তখন মনে হতো না সোজা কোশ্চেন করলে ভালো হতো? তো তখন সোজা কোশ্চেনটা করলে কি ঠিক হতো? না, কঠিন কোশ্চেন করেছি, ঠিক করেছি তো। তাহলে আজকে এই সাফল্যের জন্য জয়দেব স্যার ক্লাসেস কি আগামী দিনে তুই ভুলে যাবি না? না, পাক্কা তো? মানে তোর তো পিজিতে চাকরি বাঁধা, মানে এসএসকেএম এ, পিজিতে, আইপিজিএমআর এ বা এনআরএসি, ক্যালকাটা মেডিকেলে, বা তুই মনে কর আজকে বড় সুপার স্পেশালিটি হসপিটাল গুলোতে তোর 60-70 হাজার টাকার মাইনে বাঁধা। এবারে তুই ওখানের অ্যাডমিনিস্ট্রেটর। এবার মনে কর আমি গেছি পিজিতে, দেবাঞ্জনা সিট পাচ্ছি না রে, একটা সিট দে না। কে জয়দেব স্যার? হু ইজ জয়দেব স্যার? হ্যাঁ, কেন বলবো না, নিশ্চয়ই সিট করিয়ে দেবো। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট না পেলে লাইন করে করে দিবি। তারপরে আমার যদি এমআর করতে হয়, কি সব করে না, স্ক্যান করতে হয়, ও তো লাইন 2 মাস 3 মাস লাগে। তো তখন তুই ব্যবস্থা করে দিবি তো? ভুলে যাবি না তো? পাক্কা প্রমিস তো? পাক্কা। এরপরে বলবি না তো কে জয়দেব স্যার? না, ভুলে, এখন তো বলছিস না না, তারপর যখন 60,000 পেয়ে তখন আমি এই ভিডিওতে বলছিস, আমি এই ভিডিও নিয়ে যাবো তোর অফিসে, এগুলো যেমন দেবাঞ্জনা বলেছিল, এখন অ্যাটিটিউড দেখাচ্ছে, এখন আর জয়দেব স্যারকে চিনতে পারছে না। কেন ভুলে যাবো? এখান থেকে পড়েই তো হয়েছি। এরপরের কি প্ল্যানিং আছে? এতো মানে কমপ্লিট করব, এমএইচএ করব। সরকারি চাকরি আগে করবি না এমএইচএ আগে? যদি চাকরি পেয়ে যাই, যদি, মানে হ্যাভ ইউ এনি ডাউট? তাহলে তো চাকরিটা অন্যকে বলবো দিতে। ডু ইউ হ্যাভ এনি ডাউটস that I'll get the government job or not? না, such a dilemma do you have? তাহলে বললি কেন যদি? চাকরি করতে করতে যদি এমএইচএটা করা হয়, সরকারি চাকরি পাবি, 60,000 টাকার মাইনে, প্রথম মাইনে কি করবি? কি করব? বাবা মাকে দেবো। বাবা মাকে দিবি? বাড়িতে দেবো। বাড়িতে দিবি? আমি নিয়ে কি করবো? ওয়াও, এক্সিলেন্ট। আমি নিয়ে কি করবো? বাবা মার ফিলিংস কি রকম? আত্মীয় স্বজনের ফিলিংস কি রকম? সবার ফিলিংস ভালো। আত্মীয় স্বজন মানে পাড়া প্রতিবেশী অত তো জানতো না বিয়ে সেটা কি বলতো সবাইকে, এটা নার্সিং মতো, না নার্স না ডাক্তার, ও কিছু না, ম্যানেজমেন্ট। তখন বলা হতো ম্যানেজমেন্ট এটা। তুই কি বলেছিস তো কলেজে? বল একবার। আমি আমার কলেজে বলেছি, ওরা যখন বলছে তোর কাজ কি, আমি বলেছি আমি তোদেরকে চালাবো। চালাবোটা মানে কি? এটা কি? এটা চালাবো বলিস না, কি বলে এসেছিস? আমি ছড়ি ঘোরাবো। তাদের মাথায় ছড়ি ঘোরাবো বলিনি, আমি তোদেরকে চালাবো। যাদেরকে চালাবি, মানে এখন থেকে অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমি প্রশাসকের একটা ভূমিকায় চলে গেলাম, মানে এটা গর্বিত, এটা প্রাইড। জয়দেব স্যার ক্লাসেস কে কটা স্টার দিবি? 5 স্টার, 7 স্টার, 8 স্টার? 7 স্টার, 8 স্টার। 8 স্টার তো হয় না, 5 স্টার 7 স্টার। আচ্ছা, 5 স্টার 7 স্টার 8 স্টার হয় না। আচ্ছা, গুড ওয়ান। তো 7 স্টার জয়দেব স্যার ক্লাসেস কে। জয়দেব স্যার ক্লাসেস এর জন্য একটা বার্তা দে তো। তুই এখন ভিআইপি, ইউ আর আ সেলিব্রিটি, রিয়েলি ইউ ডিজার্ভ। আমাদের তোর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যখন পিজিতে তুই একটা চেম্বারে বসে লিখবি দেবাঞ্জনা জয়দেব স্যার এসে, কার্ডটা যদি দেখে একটু। তো তোর জয়দেব স্যার ক্লাসেস এর প্রতি বার্তা কি? বলবো কেউ যদি সাফল্য পেতে চায় তো জয়দেব স্যার ক্লাসেস কে আসতে বলবো, ভর্তি হতে বলবো, এখানকার থেকে কোচিং নিতে বলবো। এখন থেকেই বলি। এখন থেকে বলছিস? হ্যাঁ, আমার মার মেয়েরা, কারণ ওরা সায়েন্স, পিওর সায়েন্স, ওরা নিট প্রিপারেশন নিচ্ছিল, দিয়ে বললাম তোরা এইচএস এর পর জয়দেব স্যার ক্লাসে এসে যাও। আমিও বলি, বাপিও বলে, মামাদেরও বলা হয়েছে, ওখানে পাঠিয়ে দেবে, হয়ে যাবে। ওখানে জয়দেব স্যার ক্লাসে গেলে হয়ে যাবে। কোয়ালিটি, দিস ইজ কল্ড কোয়ালিটি এন্ড গুডউইল এন্ড দ্য ব্র্যান্ড। আগামী দিনে স্টুডেন্টরা আসবে, তাদের জন্য বার্তা রইলো, জয়দেব স্যার ক্লাসেস এর প্রতি বার্তা রইলো। তোর সঙ্গে আবার দেখা হবে, আমার পাড়াতেই আসবি পিজিতে, আমি কালীঘাটে। তো কংগ্রাচুলেট করবো না তোকে, আমি আশীর্বাদও করবো না, আশীর্বাদ তো করতেই পারি।
তুই আগামী 2-3 বছরের মধ্যে 60-70 হাজার টাকার মাইনে পেয়ে আমার জন্য একটা খুব সুন্দর সোনপাপড়ি বা গোলাপ জামুন নিয়ে আসবি। চাকরির প্রথম পে স্লিপটা পেয়ে যোগাযোগ রাখবি MH এর জন্য, এবং তোর আরো সাফল্য কামনা করি। এবং তুই আমাকে আজকে যে গর্বিত করেছিস, তোর বাবা মাকে করার সাথে সাথে আমাদেরও করেছিস, আরো অনেককে করেছিস। আমি চাইবো যে তুই এমন একটা কীর্তি স্থাপন কর, কারণ পশ্চিমবঙ্গে একটা কলেজ, তার মধ্যে 100-এর মধ্যে র্যাঙ্ক 97, আগামী দিনে তোর বিস্তৃত ফিল্ড পড়ে রয়েছে। তুই এমন একটা কীর্তি স্থাপন কর যেন I feel proud to say that Devanjana Hembrom was my student. She was my student of the batch of that year, and I feel proud for her, and really right now I am. কিন্তু আমি চাই যে তোর নাম যেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় একটা উজ্জ্বল নক্ষত্রের মতন হয়ে থাকে, যে নার্স যে হসপিটালেই তুই যাস সেই হসপিটালটাই চাকচাক করছে, মানে একদম তোর হাতে বলে যেন মুখ্যমন্ত্রী বলেন দেবাঞ্জনা হেমব্রমকে ওই হাসপাতালে পাঠাও, ওটা 12টা বেজে গেছে, ওই হাসপাতালে পাঠাও, ওর 12টা বেজে গেছে। মানে মুখ্যমন্ত্রীও যেন তোর নাম নেয়, যে দেবাঞ্জনা যে হাসপাতালে যাবে সেখানে গেলে যেন সেখানকার পুরো পরিকাঠামোটা সুন্দরভাবে তৈরি হয় এবং প্রশাসন পুরো ব্যবস্থাটা ভালো হয়। মানে তোর নাম যেন নিউজ পেপারে আসবে। আমি যেন প্রতি সময় বুড়ো হয়ে যাবো তখন, কিন্তু এক্ষুনি হবে না, কিন্তু 10 বছর কামিং দ্য ইয়ার 15 ইয়ার্স যেন বলতে পারি, এই দেখেছিস এই দেবাঞ্জনা হেমব্রম, আমার নাতিপুতিকে দেখাবো, এই দেখ ভিডিও, এই দেখ দেবাঞ্জনা দি, এই হচ্ছে 100-এর মধ্যে র্যাঙ্ক করা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে। এরকম একটা কীর্তি স্থাপন কর। আর তাহলে জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে তোর আর মানে কোনো নেই, সবাইকে বলছিস জয়দেব স্যার ক্লাসে পড়তে যাও, মানে তুই নিজে পড়ে স্যাটিসফাইড, মানে কোনো দিকে কমতি হয়নি, খামতি হয়নি, আর শাস্তিটা আমি চালিয়ে যাবো। হ্যাঁ, আর জয়দেব স্যার সম্পর্কে এক কথা বল, তুই এক কথায় প্রকাশ। প্রথমে তো ভেবেছিলাম খুব রাগী, তারপরে তো দেখলাম সত্যি রাগী। প্রথমে ভেবেছিলাম রাগী, তারপরে দেখলাম তো সত্যি রাগী। তারপর শাসন কি বলবো, মানে ট্রমা, আতঙ্ক, স্যারের ক্লাস সর্বনাশ, স্যারের ক্লাস সর্বনাশ। কিন্তু ওই ট্রমা স্যারের ক্লাস সর্বনাশ থেকে আজকে আমার পাশে বসে কজন পায়, এই সৌভাগ্যটা কজন পায়, আমার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছিস এবং আজকে তুই আমার কাছে ভিআইপি। সেদিন তোর কাছে আমি হয়তো স্যারের ক্লাস সর্বনাশ ছিলাম, যে স্যার রাগী, ভীষণ রাগী বাবা, কিন্তু ওইটা করেছি বলে মানুষের জীবন দাঁড়িয়ে গেল। আজকে জয়দেব স্যার কাছে, মানে জয়দেব স্যারকে কি বলবি? আপনার জোরেই হয়েছে, যদি সেদিন এই শাসন না করতে না, তাহলে ভয় পড়তামও না। ভয়টা থাকলে পড়াশোনা হয়, এটা মানছিস তো? তাহলে এটা আমি কোনো ভুল করিনি তোরে? না, ঠিক বলছিস তো? এর জন্য আমাকে ক্ষমা করে দিস যদি তোদের রাগ হয়। হ্যাঁ, তোরা আজকে এই যে হ্যাপি, তখন আমি বাজে হয়েছি, কিন্তু আজকে তোদের মুখের হাসিটা আমাকে ধন্য করে দেয়। এই জন্যই জয়দেব স্যার ক্লাসে, এই জন্যই আমি কড়াকড়িটা রেখেছি। সবাই লোড নিতে পারে না। কতজন ক্লাসে কি হতো দেখেছিস? হ্যাঁ, শেষলেস হয়ে যাচ্ছে, পড়া হচ্ছে না, ভয় আসছে না, কামাই করছে, তুই শেষ পর্যন্ত টিকেছিলি, সেই জন্য আজকে জিতে গেলি ফাটাফাটি। জাস্ট যাক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোকে, ধন্যবাদ। চল।